অল ডিয়ার জব এসপিরেন্ট কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা যে জিকে জিএস এবং জি এর একটি নতুন সিরিজ শুরু করেছি, যেটার আমাদের লক্ষ্য ছিল 100% কমন দেওয়া। বিশেষ করে তোমাদের আপকামিং জিআরবিটি, গ্রুপ সি, গ্রুপ ডি, ত্রিপুরা হাইকোর্ট বা আপকামিং তুমি যে কোনো এক্সামে বসতে যাচ্ছ, তোমাদের এক্সামের সিলেবাসের মধ্যে যদি জিকে জিএস থাকে তাহলে এই ক্লাসগুলো তোমাদের জন্য 100% বেনিফিটেড এবং আমাদের লক্ষ্য হলো 100% কমন দেওয়া। এই ক্লাসটা হবে আমাদের ক্লাস নাম্বার 13। এর আগে আমরা 12টি ক্লাস করে নিয়েছি। ভালো করে শুনো, 12টি ক্লাস অলরেডি করে নিয়েছি। এটার উপরে আমি আলাদা করে একটি প্লেলিস্ট বানিয়ে দিয়েছি, যাতে করে তোমরা পরবর্তী সময়ে যারা দেখবে তোমাদের যেহেতু অসুবিধা না হয়। যদি তুমি আগের ক্লাসগুলো না দেখে থাকো, 1 থেকে 12 নম্বর পর্যন্ত ক্লাস দেখো, এবং দেখলে হবে না, শুধু নোট করে নাও। এটার জন্য আলাদা করে একটা রেজিস্টার বানিয়ে নাও, নোট করে নাও। বিলিভ করো, 100 ক্লাস আমি সিরিজ শুরু করে দেব। ওই মানে সিরিজগুলি থেকে 100 ক্লাসের যে সিরিজটা হবে, সেখান থেকে তুমি, আমি গ্যারান্টির সঙ্গে বলতে পারি, খুব ভালো পার্সেন্টেজে একটা তুমি কমন পেয়ে যাবে, বিশেষ করে আপকামিং জিআরবিটি, গ্রুপ সি, গ্রুপ ডি এবং ত্রিপুরা হাইকোর্টের এক্সামে। চলো, নতুন না যারা পুরানা দর্শক তোমরা তো অবশ্যই জানো, আর যারা নতুন তোমাদের উদ্দেশ্যে আমার প্রত্যেকদিন এই কথাগুলো বলতে হয়। চলো, তার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। মনে রাখবে, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে, এতটুকু আমরা দায়িত্বের সঙ্গে বলতে পারি। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, যেমন আপকামিং জিআরবিটি, গ্রুপ সি, গ্রুপ ডি খুব শীঘ্রই বের হচ্ছে, ত্রিপুরা হাইকোর্ট পিওন এলডিসি, আপকামিং ত্রিপুরা পুলিশ কনস্টেবল, সাব ইন্সপেক্টর, এক্সাইজ সাব ইন্সপেক্টর, রেলওয়ে, এসএসসি, অলমোস্ট অল এক্সামের ফুল কোয়ালিটি মেনটেন নোটস আমাদের কাছে রয়েছে। যদি নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 9612998930। এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট নোট অনলি অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। যথেষ্ট কোয়ালিটি মেনটেন করেছি, ভালো রেসপন্স পাবে, এতটুকু আমি বলতে পারি। গত 6 বছর ধরে আমি ইউটিউবের মাধ্যমে তোমাদেরকে পড়াচ্ছি, এবং আমি গর্বের সঙ্গে বলি, বড় গলায় বলি, যে 6 বছরে ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরে আমাদের স্টুডেন্টরা চাকরিরত অবস্থায় রয়েছে বর্তমানে, যেটা আমাদের জন্য একটি গর্বের বিষয়। তুমিও নিয়ে পড়তে পারো, ভালো রেসপন্স পাবে। বিলিভ না হলে তুমি চারদিক থেকে জিজ্ঞেস করে নেবে কর্মবার্তা অনলাইন কেমনটা নোট কমন পড়ে। চলো, এই যে ক্লাসটা আমাদের ক্লাস নাম্বার 13, ঠিক আছে? চলো আমরা শুরু করছি, মানে টাইম ওয়েস্টেজ করবো না। প্রথম কোশ্চেনটা কি দেখো, নোট করে নেবে সকলে, কিন্তু নোট করে নেবে, না হলে এখন মাথায় মানে বুঝবে, কিছুদিন পরে ভুলে যাবে। চলো, নাগার্জুন সাগর বহুমুখী পরিকল্পনা কোন নদীর উপরে অবস্থিত? ইংলিশ ভাষণটা যাদের প্রয়োজন দেখে নেবে। নাগার্জুন সাগর বহুমুখী পরিকল্পনা কোন নদীর উপরে অবস্থিত? এই যে বহুমুখী পরিকল্পনাটা, এটা কোন নদীর উপরে অবস্থিত? যারা জানো অবশ্যই কমেন্টস করবে। কি হবে সঠিক উত্তর? দেখো, সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কৃষ্ণা। এই নাগার্জুন সাগর বহুমুখী পরিকল্পনা কৃষ্ণা নদীর উপরে অবস্থিত। বা কোশ্চেনটা ওইভাবে ঘুরিয়ে আসে যে নাগার্জুন এই কৃষ্ণা নদীর উপরে কোন বহুমুখী পরিকল্পনা অবস্থিত? তাহলে কিন্তু তোমাদের নাগার্জুন সাগর বহুমুখী পরিকল্পনা আনসার দিতে হবে, ঠিক আছে? চলো, তাহলে আমরা কি আনসার পেলাম? অপশন ডি, কৃষ্ণা নদীর উপরে নাগার্জুন সাগর বহুমুখী পরিকল্পনা অবস্থিত। অনেকবার অনেক কম্পিটিটিভ এক্সামে এসেছে। এই ক্লাসগুলোর বেস্ট একটা পজিটিভ সাইড কি বলতে পারো, যে প্রিভিয়াস ইয়ারগুলোতে বিভিন্ন এক্সামে 10-15 বছরে, 18 বছরে যে কোশ্চেনগুলো এসেছে, এগুলো কিন্তু আমি রিপিটেড করাচ্ছি। ক্লাসগুলো আমাদের মিক্সড থাকবে, হিস্টোরি, জিওগ্রাফি, পলিটি, সায়েন্স, অল সাবজেক্ট আমি এখানে ক্লাসের মাধ্যমে কভার করে দিচ্ছি, ঠিক আছে? সেপারেটলি তোমাদের ক্লাসের প্রয়োজন নেই, এই ক্লাসগুলো ফলো করলে অল সাবজেক্ট এখান থেকে তোমাদের কভার হয়ে যাবে, ঠিক আছে? চলো, তাহলে আমরা কি পেলাম আনসার? অপশন ডি হবে সঠিক উত্তর, কৃষ্ণা নদীর উপরে। আচ্ছা, এই যে পরিকল্পনাটি কৃষ্ণা নদীর উপরে অবস্থিত, এটি কোন রাজ্যে অবস্থিত? যদি তোমাদের আছে পরীক্ষায় আসে যে কৃষ্ণা সাগর বহুমুখী পরিকল্পনাটি কোন রাজ্যে অবস্থিত, যদি কোন নদীর উপরে না বলে কোন রাজ্যে অবস্থিত এসে পড়ে পরীক্ষা, তাহলে তুমি কি আনসার করবে? তাহলে তুমি আনসার করবে অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। অন্ধ্রপ্রদেশ, ভালো করে শুনো কিন্তু, অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। তাহলে আমরা কি পেলাম? বহুমুখী সাগর পরিকল্পনা কৃষ্ণা নদীর উপরে অবস্থিত এবং অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত, ঠিক আছে? দেখো, আমার ক্লাসের টার্গেট তোমাদেরকে এখানে 40 থেকে 50% শিখিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? এভাবে আমি ক্লাসগুলো করাতে চেষ্টা করি। আচ্ছা, যেহেতু অন্ধ্রপ্রদেশ আমাদের মাথায় আসে, তাহলে অন্ধ্রপ্রদেশ সম্বন্ধে আমাদের পরীক্ষার গুরুত্বপূর্ণ কি? অন্ধ্রপ্রদেশের ক্যাপিটাল কি? অন্ধ্রপ্রদেশের সিএম বর্তমানে কি? অন্ধ্রপ্রদেশের বর্তমানে গভর্নর কে? আমাদের জানতে হবে, ঠিক আছে? অন্ধ্রপ্রদেশের রাজধানী কি? অমরাবতী, আমরা সকলে জানি অমরাবতী। অন্ধ্রপ্রদেশের রাজধানী হলো কি? অমরাবতী, ঠিক আছে? বর্তমান সিএম কে? এন চন্দ্রবাবু নাইডু। হ্যাঁ, এন চন্দ্রবাবু নাইডু হলো বর্তমান সিএম, এবং বর্তমান গভর্নর কে? বর্তমান গভর্নর হলো এস আব্দুল নাজির।
কে? এস আব্দুল নাজির। ঠিক আছে, তাহলে বর্তমান সিএম, বর্তমান গভর্নর এবং ক্যাপিটাল, এই তিনটা আমাদের জানতেই হবে, ঠিক না? যে কোনো রাজ্য যখন আমরা আলোচনা করি এই তিনটা আমাদের জানতেই হবে, ঠিক না? কেন আমাদের পরীক্ষায় আমি নোটসও দিয়ে দিয়েছি এবং প্রত্যেক পরীক্ষায় আমরা দেখি প্রত্যেকগুলো রাজ্যের গভর্নর, তোমার এই সিএম প্লাস ক্যাপিটাল থেকে একটা না 1 নাম্বার থেকে 2 নাম্বার কোশ্চেন আসেই, ঠিক না? বেসিক্যালি গ্রুপ সি এবং গ্রুপ ডি ক্যাটাগরির যে লেভেলগুলো, মানে যে এক্সামগুলো, ঠিক না? আচ্ছা চলো, তাহলে এখান থেকে আমরা কি কি পেলাম? নাগার্জুন সাগর বহুমুখী পরিকল্পনা, কৃষ্ণা নদীর উপরে অবস্থিত পেলাম। কোন রাজ্য যদি হয় তাহলে অন্ধ্রপ্রদেশ রাজ্যে পেলাম আমরা, ঠিক আছে? অন্ধ্রপ্রদেশের আমরা রাজধানী কি জানলাম, সিএম কে জানলাম, গভর্নরকে জানলাম, ঠিক আছে? চলো, খুব ভালো করে একটু ডিপলি পড়াশোনা করবে, দেখবে মানে ম্যাক্সিমাম নাম্বার জিকে থেকে তুমি উঠাতে পারবে। আর ম্যাক্সিমাম নাম্বার যদি গ্রুপ সি, জিআরবিটি গ্রুপ সিতে বেসিক্যালি আমি বলছি, গ্রুপ ডিতে হাইকোর্টের এক্সামে না উঠাতে পারো তাহলে কিন্তু পরীক্ষা ক্লিয়ার হবে না, গ্যারান্টির সঙ্গে আমি বলতে পারি। চলো 2 নম্বর কোশ্চেনটা কি দেখো, নিম্নলিখিত কোন উৎসব তামিলনাড়ু রাজ্যের সঙ্গে যুক্ত? এই যে কালচার, ঠিক আছে, মানে কি বলবো তোমাদের, এই এখান থেকে কিন্তু মানে প্রত্যেক পরীক্ষায় 1 নাম্বার মানে আসে, ঠিক আছে? মানে বিশেষ করে কালচারের উপরে, হ্যাঁ, 1 নাম্বার আসে। কালচার এবং উৎসব যেগুলো রয়েছে, এগুলোর ফেস্টিভ্যাল এবং কালচার, এগুলোর উপরে কিন্তু 1 নাম্বার পরীক্ষা কোশ্চেন আসে কিন্তু, ঠিক আছে? ওইটা আমাদের মাথায় রাখতে হবে। নিম্নলিখিত কোন উৎসব তামিলনাড়ু রাজ্যের সঙ্গে যুক্ত? এখানে কোনটি তামিলনাড়ু রাজ্যের সঙ্গে যুক্ত? বা তোমাদের পরীক্ষা আসতে পারে তামিলনাড়ুর একটি মানে কি বলবো, মেইন উৎসবের নাম কি, তামিলনাড়ুর মুখ্য উৎসবের নাম কি, ঠিক আছে? বা এখানে যেভাবে কোশ্চেনটা আসো আমাদের যদি জানা থাকে তাহলে আমরা আনসার করতে পারবো। তাহলে নিম্নলিখিত কোন উৎসব তামিলনাড়ুর সঙ্গে যুক্ত, কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে পোঙ্গল। হ্যাঁ, পোঙ্গল হলো তামিলনাড়ুর একটি বিখ্যাত উৎসব, ঠিক আছে? একটি বহু প্রচলিত, ঠিক আছে, উৎসব হলো পোঙ্গল, হলো তামিলনাড়ু রাজ্যের, ঠিক আছে? অপশন বি হবে সঠিক উত্তর। আচ্ছা, তাহলে অপশনগুলো আমরা একটু দেখে নেব। দেখো, আমাদের কমন অপশন বিহু, অনেকবার আমরা নাম শুনেছি। উনাম, পুষ্কর, অনেকবার আমরা নাম শুনেছি। এগুলো কোন রাজ্যের এটাও আমাদের জানতে হবে। চলো তাহলে আমরা জেনে নিই। তাহলে অপশনে এ তে আছে বিহু। বিহু হলো আসাম রাজ্যের উৎসব, আসাম রাজ্যের একটি বহু প্রচলিত উৎসব হলো কি বিহু। অনেকবার অনেক পরীক্ষা আসে, বিশেষ করে আমাদের নর্থ ইস্ট দিকের মধ্যে কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? বিহু উৎসব আসাম রাজ্যের সঙ্গে যুক্ত। উনাম, অনেকবার আমরা শুনেছি। উনাম কোন রাজ্যের? উনাম হলো কেরলের। হ্যাঁ, কেরলের একটি বহু প্রচলিত উৎসব হলো উনাম, ঠিক আছে? অপশন সি হবে সঠিক উত্তর। পুষ্কর, পুষ্কর হলো রাজস্থানের একটি বহু প্রচলিত উৎসব হলো পুষ্কর, ঠিক আছে? তাহলে এখানে আমরা বিহু পেলাম আসামের, পোঙ্গল পেলাম এই তামিলনাড়ুর, উনাম পেলাম কেরলের এবং পুষ্কর পেলাম রাজস্থানের, ঠিক আছে? আশা করি নোট করে নিয়েছো। চলো 3 নম্বর কোশ্চেনটা দেখো, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। গতবার জিআরবিটি গ্রুপ সিতে কোশ্চেনটা এসেছে, যেটা আমরা মানে তোমাদেরকে আমি বলি, মানে এই যে জিআরবিটির পরীক্ষার 1 থেকে 2 দিন আগে এই কোশ্চেনটা আমি আমাদের ক্লাসে করিয়েছি। একদম মানে এই কোশ্চেনটা যখন আমার সামনে আসে তখনই আমার মানে জাস্ট 1 দিন আগে মনে, জিআরবিটি কালকে পরীক্ষা, আজকে আমি এই কোশ্চেনটা, কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন সকলকে করিয়েছিলাম, যে লাস্ট মিনিং সাজেশন হিসাবে আমাদের চ্যানেলও এখনো রয়েছে, তোমরা গিয়ে দেখতে পারো। মানে লাস্ট মিনিং সাজেশন, আগামীকাল পরীক্ষা, আজকে আমরা লাস্ট মিনিং সাজেশনের উপরে কিছু জিকে, ইম্পর্টেন্ট জিকে করিয়েছিলাম। এর মধ্যে এই কোশ্চেনটাও ছিল আমাদের, আর অনেক কোশ্চেন ছিল যেগুলো পরীক্ষা এসেছে। এই কোশ্চেনটাও ছিল যে নিম্নলিখিত কোন নেতা গান্ধীজির রাজনৈতিক গুরু? পড়িয়েছিলাম গান্ধীজির রাজনৈতিক গুরু কে। নেক্সট দিন পরীক্ষা কোশ্চেনটা আমরা পেয়ে গেছি, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে কোশ্চেনটা কি, নিম্নলিখিত কোন নেতা নেতা গান্ধীজির রাজনৈতিক গুরু? কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে গোপাল কৃষ্ণ গোখলে। উনি হলেন গোপাল কৃষ্ণ গোখলে, উনি হলেন গান্ধীজির রাজনৈতিক গুরু, ঠিক আছে? অপশন সি হবে সঠিক উত্তর। যারা সি নাম্বার আনসার করেছো একদম সঠিক। এখান থেকে আরেকটি কোশ্চেন তোমরা মাথায় রাখবে, যে 1905 খ্রিস্টাব্দে ভারতের মানে জাতীয় কংগ্রেসের সভাপতি হন, অনেক সময় আসে পরীক্ষা, গোপাল কৃষ্ণ গোখলে ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি কোন সালে হন, কত খ্রিস্টাব্দে হন? তাহলে 1905 খ্রিস্টাব্দে। হ্যাঁ, এই কোশ্চেনটা এখান থেকে আসে, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। হ্যাঁ, চলো নেক্সট কোশ্চেন দেখো, 4 নাম্বার কোশ্চেন। দিল্লি চলো উক্তি কিসের সঙ্গে যুক্ত? আমরা সকলে জানি দিল্লি চলো উক্তিটি কিসের সঙ্গে যুক্ত, বা উক্তিটি কে করেছিলেন? মানে এই উক্তিটি শুনিনি এমন আমরা আশা করি কেউ নেই, সকলে শুনেছি, সকলে এটা সম্বন্ধে ডিপলি জানি, ঠিক না? তাহলে কমেন্টস করো একটু, কি হবে সঠিক উত্তর? হয়ে যাবে আজাদ হিন্দ ফৌজ। দিল্লি চলো উক্তিটি কিসের সঙ্গে যুক্ত? আজাদ হিন্দ ফৌজের সঙ্গে যুক্ত। এবং এই যে উক্তিটি, এটি কে করেছিলেন? কি হবে সঠিক উত্তর? জানো তোমরা? কমেন্টস করো একটু। ইয়েস,
নেতাজি সুভাষচন্দ্র বোস করেছিলেন এই উক্তিটি, ঠিক না? করেছিলেন 1942 খ্রিস্টাব্দে। হ্যাঁ, 1942 খ্রিস্টাব্দে যখন আজাদ হিন্দ ফৌজ আমাদের গঠন হয়েছিল, ঠিক না? এই কোশ্চেনটা আসে যে আজাদ হিন্দ ফৌজ কত খ্রিস্টাব্দে গঠন হয়েছিল? 1942 খ্রিস্টাব্দে, ঠিক আছে? তখনই কিন্তু আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু এই উক্তিটি করেছিলেন, ঠিক আছে? দিল্লি চলো, হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট উক্তি। বিভিন্ন উক্তি রয়েছে যেটার উপর আমি ক্লাস করাবো। এই উক্তিগুলো থেকে 1 নাম্বার আসে পরীক্ষায়, ঠিক আছে? চলো 5 নাম্বার কোশ্চেনটা দেখো। ভারতের সর্বোচ্চ সামরিক পুরস্কার কোনটি? নিম্নের মধ্যে ভারতের সর্বোচ্চ সামরিক পুরস্কার কোনটি? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কি হবে সঠিক উত্তর? ভারতের সর্বোচ্চ সামরিক পুরস্কার কোনটি? এবং ভারতের সর্বোচ্চ সম্মান কোনটি? হ্যাঁ, এটাও পরীক্ষায় আসে, এখানে ডিসকাস করে দেবো আমি। ভারতের সর্বোচ্চ সামরিক পুরস্কার কোনটি? কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে পরমবীর চক্র। পরমবীর চক্র হলো ভারতের সর্বোচ্চ সামরিক পুরস্কার, ঠিক আছে? এবং ভারতরত্ন হলো ভারতের সর্বোচ্চ সম্মান। ভারতের সর্বোচ্চ সম্মান কি? ভারতরত্ন, ঠিক আছে? এবং ভারতরত্ন আগে খেলাধুলার উপরে ভারতরত্ন আগে দেওয়া হতো না, তোমরা জানো। সম্প্রতি কিছু বছর আগেই ভারতরত্ন মেবি 2019-এই তো সচিন টেন্ডুলকরকে ফার্স্ট মানে খেলাধুলার উপরে উনি ব্যক্তি যাকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল, এবং তখন থেকে প্রচলিত হয়েছিল যে খেলাধুলার সঙ্গে যারা জড়িত ব্যক্তিত্ব তাদেরকেও ভারতরত্ন পুরস্কার দেওয়া হবে, ঠিক আছে? এবং সবচেয়ে কম বয়স উনি ছিলেন যে ভারতরত্ন প্রাপক, সচিন টেন্ডুলকর। হ্যাঁ, পরীক্ষায় আসে এই কোশ্চেনগুলো, ভেরি ইম্পর্টেন্ট। চলো 6 নম্বর কোশ্চেনটা কি দেখো। গীতা রহস্য নামক পুস্তক কে রচনা করেন? গীতা রহস্য নামক পুস্তক কে প্রতিষ্ঠা করেন? কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে বাল গঙ্গাধর তিলক। অপশন সি হবে সঠিক উত্তর। হ্যাঁ, বাল গঙ্গাধর তিলক গীতা রহস্য নামক পুস্তকটি রচনা করেন, ঠিক আছে? আচ্ছা, এই যে তোমার কি বলবো, বাল গঙ্গাধর তিলক মানে আরেকটি পরীক্ষা আসে, মানে কি বিখ্যাত কি একটি প্রতিষ্ঠা করেন? আমি বলে দিই যে হুমরুল লীগ পরীক্ষা আসে। হুমরুল লীগ কি প্রতিষ্ঠা করেন? তাহলে কিন্তু বাল গঙ্গাধর তিলক পরীক্ষা আসে। হুমরুল লীগ তোমরা শুনেছো অনেক অনেক পরীক্ষা, অনেক কোশ্চেনে হয়তো বা। হুমরুল লীগ কে প্রতিষ্ঠা করেন? তাহলে বাল গঙ্গাধর তিলক। কত খ্রিস্টাব্দে যদি বলা হয়? 1916 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 1916 খ্রিস্টাব্দে হুমরুল লীগ প্রতিষ্ঠা করেন বাল গঙ্গাধর তিলক, ঠিক আছে? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেনটা দেখি আমরা, 7 নম্বর কোশ্চেন। দেখো তোমাদেরকে আমি আবারও বলি, একদম প্রিপারেশন যে স্পিডটা, তোমাদের গতিটা বাড়িয়ে দাও। কেন? আপকামিং এই কিছু দিন বা মাসের মধ্যে বা বছরের মধ্যে মানে ত্রিপুরা গভর্নমেন্ট, আমি সেন্ট্রাল গভর্নমেন্ট ছেড়েই দিলাম, ত্রিপুরা গভর্নমেন্টের হিউজ ভ্যাকেন্সি রয়ে গেছে বিভিন্ন ডিপার্টমেন্টে, যেটা মন্ত্রিসভায় অলরেডি ক্রিয়েশন হয়ে গেছে, আরও হবে আপকামিং এই কিছুদিনের মধ্যে যে বিধানসভা হচ্ছে, সবগুলো 2028-এর বিধানসভার আগে কমপ্লিট হবে। সুতরাং এই যে আর কয় বছর আছে, ধরো এই যে 2 বছর, এই 2 বছরের মধ্যে যদি তুমি একটি চাকরি না পেতে পারো, তাহলে কিন্তু মানে তোমার ভাগ্যে চাকরি জুটতে জুটতে আবার অনেক লেট হতে পারে। সুতরাং মানে গতিটা হিউজ বাড়িয়ে দাও প্রিপারেশনের, ঠিক আছে? তার জন্য আমরা কর্মবার্তা অনলাইন যেটুকু আমাদের দ্বারা হবে আমি তোমাদেরকে বেটার থেকে বেটার প্রিপারেশন করিয়ে দিতে চেষ্টা করব, ঠিক আছে? চলো 7 নম্বর কোশ্চেনটা দেখো। ভারতের ডাক ব্যবস্থা কে শুরু করেন? ভেরি ইম্পর্টেন্ট। ভারতের ডাক ব্যবস্থা অনেকবার অনেক কম্পিটিটিভ এক্সামে এই কোশ্চেনটা এসেছে, আশা করি তোমরা সকলেই এটা শুনেছো, কোশ্চেনটা জানো এটা সম্বন্ধে, একটু কমেন্টস করে জানাও। ভারতের ডাক ব্যবস্থা কে শুরু করেন? ইয়েস, শেরশাহ সুরি। শেরশাহ সুরি ভারতের ডাক ব্যবস্থা শুরু করেন, ঠিক আছে? অপশন এ হবে সঠিক উত্তর। যারা এই নাম্বার কমেন্টস করেছো একদম সঠিক, ঠিক আছে? মানে কি বলবো, তোমাদের এই কোশ্চেনটা যে মানে তোমরা আশা করি যদি বিভিন্ন এক্সামের কোশ্চেনপত্র ঘাটাঘাটি করে থাকো তাহলে তোমরা জানো বা পেয়েছো ভারতের ডাক ব্যবস্থা শেরশাহ সুরি, ঠিক আছে? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, এখান থেকে তোমাদের আরেকটি কোশ্চেন আসে যে শেরশাহ সুরি, এটা মাথায় রাখবে তোমরা, জিটি রোড, হ্যাঁ, গ্যাংটক রোড কে তৈরি করেন? গ্যাংটক রুট কে তৈরি করেন? এই কোশ্চেনটা আসে, তাহলে হবে শেরশাহ সুরি, ঠিক আছে? গ্যাংটক রুট এবং ভারতের ডাক ব্যবস্থা দুটা ইম্পর্টেন্ট জিনিস শেরশাহ সুরি শুরু করেন, ঠিক আছে? মাথায় রাখবে কিন্তু, হ্যাঁ, গ্যাংটক রুটটা একটু ব্র্যাকেটে নোট করে রেখে দাও। চলো 8 নম্বর কোশ্চেনটাকে দেখো। ভারতের রাজধানী কবে কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়? ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের রাজধানী আগে আমরা জানি ভারতের রাজধানী ব্রিটিশ আমল থেকে ক্যালকাটায় ছিল, পরবর্তী সময় এটাকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়েছিল, ঠিক না? তাহলে তৎসঙ্গে কিন্তু আমাদের যে সুপ্রিম কোর্ট, ঠিক না, যখন
ব্রিটিশ আমল থেকে সুপ্রিম কোর্টও কলকাতায় ছিল, পরবর্তী সময় এটাকে কিন্তু দিল্লিতে স্থানান্তরিত করা হয়েছিল। তাহলে কি হবে সঠিক উত্তর? ভারতের রাজধানী কবে কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়েছিল? ইয়েস, সঠিক উত্তর হয়ে যাবে 1911। 1911 খ্রিস্টাব্দে। হ্যাঁ, 1911 খ্রিস্টাব্দে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয়েছিল। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, সেম সুপ্রিম কোর্টও। চলো নেক্সট কোশ্চেনটা কি দেখো, 9 নম্বর কোশ্চেন। অশোকের শিলালিপি সর্বপ্রথম কে পড়েন? অশোকের যে শিলালিপি সর্বপ্রথম কে পড়েন? কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে জেমস প্রিন্সেপ। জেমস প্রিন্সেপ অশোকের শিলালিপিকে প্রথম রিড করেন বা পড়েন। ঠিক আছে, অপশন এ হবে সঠিক উত্তর। যারা এই নাম্বার কমেন্টস করেছো একদম সঠিক। ঠিক আছে, এখান থেকে আরেকটি কোশ্চেন ইম্পর্টেন্ট হয় তোমাদের জন্য, যে অশোক সম্বন্ধে মানে কি বলবো, কোন শিলালিপি থেকে, প্রশ্নটা এইভাবে আসে, কোন লিপি থেকে অশোক সম্বন্ধে জানা যায়? তাহলে হবে কি কলিঙ্গ লিপি থেকে। কলিঙ্গ, হ্যাঁ, কলিঙ্গ লিপি থেকে অশোক সম্বন্ধে জানা যায়। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কোন লিপি থেকে অশোক সম্বন্ধে জানা যায়? কলিঙ্গ লিপি থেকে। ঠিক আছে, অশোকের যে লিপি বা শিলালিপি সর্বপ্রথম কে পড়েন? জেমস প্রিন্সেপ। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো 10 নম্বর কোশ্চেনটাকে দেখো, এবং তোমাদেরকে আমি মানে একটা দায়িত্বের সঙ্গে বলতে পারি, এই যে আমরা টপ 100 ক্লাস বা যে সিরিজ শুরু করেছি, যেটা তোমাদেরকে আমরা করিয়ে দেবো আপ টু জিআরবিটির আগ পর্যন্ত, এখান থেকে তোমরা ম্যাক্সিমাম কোশ্চেন কমন পাবে, ম্যাক্সিমাম পার্সেন্টেজ তোমরা কমন পাবে, আমি গ্যারান্টির সঙ্গে বলতে পারি এটা। ঠিক আছে, ক্লাসগুলো যদি ঠিকঠাক করো, এমন না আমি যে হুবহু কোশ্চেনগুলো দিলাম এগুলো নোট করে নিলাম, এক্সট্রা যে ফ্যাক্টগুলো আমি আলোচনা করছি এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলো নোট করে নিতে হবে, মাস্ট বি। ঠিক আছে, চলো 10 নম্বর কোশ্চেনটা কি দেখো, অন্ধ্রপ্রদেশ থেকে কোন রাজ্যে আলাদা হয়েছে? মানে অন্ধ্রপ্রদেশ থেকে কোন রাজ্য আলাদা হয়েছে? এটা আমরা সকলে জানি, অন্ধ্রপ্রদেশকে ভাগ করে আরেকটি রাজ্য গঠন করা হয়েছে। কোন রাজ্য জানি? এটা আমরা সকলেই জানি, 2000 মেবি এটা 2014 সালে করা হয়েছিল। 2014 সালে অন্ধ্রপ্রদেশকে ভাগ করা হয়েছিল। ভাগ করে কোন রাজ্য করা হয়েছিল? তেলেঙ্গানা করা হয়েছিল। সকলেই আমরা জানি অন্ধ্রপ্রদেশকে ভাগ করে তেলেঙ্গানা করা হয়েছিল 2014 সালে। ঠিক আছে, আচ্ছা, অন্ধ্রপ্রদেশের রাজধানী কি? এখন তো আমি বললাম প্রথম কোশ্চেনে অমরাবতী। বর্তমান সিএম বললাম কে? এই এন চন্দ্রবাবু নাইডু, এবং বর্তমান গভর্নর এস আব্দুল নাজির। ঠিক না? আচ্ছা, এখন তেলেঙ্গানার রাজধানী কি? হায়দ্রাবাদ। এটা আমরা জানি, তেলেঙ্গানার রাজধানী হলো হায়দ্রাবাদ। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা, হ্যাঁ, দেখে নেবে। চলো 11 নম্বর কোশ্চেনটা কি দেখো, স্বাধীন ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম হবে এটা, ফার্স্ট। হ্যাঁ, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে লর্ড মাউন্ট ব্যাটেন। লর্ড মাউন্ট ব্যাটেন স্বাধীন ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড মাউন্ট ব্যাটেন। ঠিক আছে, অপশন সি হবে সঠিক উত্তর। ঠিক আছে, আচ্ছা, যদি বলে তোমাদের যে স্বাধীন ভারতের ভারতীয় গভর্নর জেনারেল বা স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন, তাহলে কিন্তু চক্রবর্তী রাজা গোপালাচারী। ঠিক আছে, এটা ডাউট রাখবে না। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড মাউন্ট ব্যাটেন, স্বাধীন ভারতের। এবং স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? চক্রবর্তী রাজা গোপালাচারী। উনি কিন্তু ভারতীয় ছিলেন, আর লর্ড মাউন্ট ব্যাটেন কিন্তু ভারতীয় ছিলেন না, ইংল্যান্ডের ছিলেন। ঠিক আছে, তাহলে দুটা কোশ্চেনের মধ্যে ডিফারেন্সটা কি বুঝতে পারছো? ইম্পর্টেন্ট কিন্তু। ঠিক আছে, উনি হলেন স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল চক্রবর্তী রাজা গোপালাচারী, আর উনি হলেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল যিনি ইংরেজ ছিলেন একজন। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনটা দেখো, 12 নম্বর কোশ্চেন। ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? কোনটি? হ্যাঁ, ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কি হবে সঠিক উত্তর? ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে কুঞ্চিকল জলপ্রপাত। কুঞ্চিকল জলপ্রপাত হলো ভারতের মানে উচ্চতম জলপ্রপাত। ঠিক আছে, অপশন বি হবে সঠিক উত্তর। যারা বি নাম্বার কমেন্টস করেছো একদম সঠিক। ঠিক আছে, এটি কোন রাজ্যে অবস্থিত বা কোন রাজ্যে কোন নদীর উপরে অবস্থিত? এভাবে কোশ্চেন আসে, ভারতের উচ্চতম জলপ্রপাত কোন নদীর উপরে অবস্থিত? তাহলে তোমাদের মাথায় রাখতে হবে যেটি বরাহি নদীর উপরে অবস্থিত। বরাহি নদী, এই বরাহি নদীটার উপরে অবস্থিত কোন রাজ্যে? সেটা তোমাদের হবে কর্ণাটক।
তাহলে কর্ণাটক রাজ্যে বরাহি নদীর উপর অবস্থিত ভারতের উচ্চতম জলপ্রপাত কুঞ্চিকল জলপ্রপাত। ঠিক আছে, আশা করি বুঝবে না। যেহেতু উচ্চতম, এটার হাইটটা কত? হাইটটা হলো 455 মিটার, 455 মিটার। ঠিক আছে, মনে রাখবে কিন্তু। হ্যাঁ, কোশ্চেনগুলো অনেক রকমে ঘুরিয়ে আসতে পারে। যখন দেখো মনে হয় যে মানে প্রশ্নপত্রের মানটা একটু হাই লেভেল করা হবে, তখন কিন্তু ইজি কোশ্চেন তোমাকে দেওয়া হবে না, ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হবে। এই যে আমি এক্সট্রা ফ্যাক্টগুলো বললাম, এই ফ্যাক্টগুলোই তোমাদের কাজে আসবে যখন কোশ্চেনটার মানদণ্ডটা একটু টাফ হবে, ঘুরিয়ে ফিরিয়ে আসবে, তখন তুমি আনসার করতে পারবে, যদি এগুলো ভালো করে শুনো বা বুঝে রাখো। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম? ভারতের উচ্চতম জলপ্রপাত কি পেলাম? কুঞ্চিকল জলপ্রপাত পেলাম। ঠিক আছে, এটি কর্ণাটক রাজ্যের বরাহি নদীর উপরে অবস্থিত এবং এর উচ্চতা পেলাম আমরা 455 মিটার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, 13 নম্বর কোশ্চেন। ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? সকলেই আমরা জানি, একদম বেসিক কোশ্চেন আমাদের কাছে এটা হয়ে গেছে। কেন? এই কোশ্চেনটা আমরা এতবার পড়েছি বা এত ইম্পর্টেন্ট বেসিক কোশ্চেন এটা, সুতরাং এটা আমাদের কাছে বেসিক। সকলে আনসার করো, কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে সুকুমার সেন। উনি হলেন ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার, চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া। ফার্স্ট চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া কে? সুকুমার সেন। অপশন বি হবে সঠিক উত্তর। যারা বি নাম্বার কমেন্টস করেছো একদম সঠিক। ঠিক আছে, এবং ভারতের প্রথম নির্বাচন কবে হয়েছিল? 1951 এবং 52 সালে হয়েছিল। ঠিক না? 1951 এবং 52 সালে ভারতের প্রথম নির্বাচন কমিশনার হয়েছিল। তখন ভারতের নির্বাচন কমিশনার ফার্স্ট ছিলেন কে? সুকুমার সেন। এবং তখন ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? পণ্ডিত জওহরলাল নেহেরু। হ্যাঁ, ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন দেখো, 14 নম্বর কোশ্চেন। ক্রিপস মিশন ভারতে কবে আসে? এই কোশ্চেনটাও পরীক্ষা এসেছে, দেখা গেছে। ক্রিপস মিশন ভারতে কবে আসে? ইয়েস, ক্রিপস মিশন ভারতে আসে 1942-এ। 1942 সালে ক্রিপস মিশন ভারতে আসে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনটা দেখো, 15 নম্বর কোশ্চেন। ভিক্টোরিয়া গার্ডেন কোথায় অবস্থিত? আমরা সকলে জানি, এটা জানি না এমন কেউ নেই। ভিক্টোরিয়া গার্ডেন কোথায় অবস্থিত? কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে মুম্বাই। হ্যাঁ, মুম্বাই অবস্থিত ভিক্টোরিয়া গার্ডেন। অপশন বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, আচ্ছা তাছাড়াও আমরা জানতে হবে চেন্নাই কি অবস্থিত? চেন্নাই হলো মেরিনা বিচ, যেটা আমাদের পরীক্ষায় আসে যে মেরিনা বিচ কোন রাজ্যে অবস্থিত? মেরিনা বিচ কোন রাজ্যে অবস্থিত? তাহলে আমাদেরকে বলতে হবে চেন্নাই অবস্থিত। ঠিক আছে, তাছাড়া অম্বল দুর্গ কি? অম্বল দুর্গ অবস্থিত জয়পুরে, রাজস্থানের জয়পুরে অবস্থিত অম্বল দুর্গ। এবং দিল্লিতে অবস্থিত কি? সকলেই জানি দিল্লিতে আমাদের অনেক কিছু অবস্থিত। কি কি রয়েছে ফেমাস? জামা মসজিদ, লাল কেল্লা, কুতুব মিনার, সবকিছু তো দিল্লিতে অবস্থিত। ঠিক না? তো এগুলো আমাদের জানতে হবে। পরীক্ষায় এইভাবেও আসতে পারে যে লাল কেল্লা কোথায় অবস্থিত, কুতুব মিনার কোথায় অবস্থিত, জামা মসজিদ কোথায় অবস্থিত। তাহলে কিন্তু আমাদের আনসার করতে হবে দিল্লিতে। ঠিক আছে, সুতরাং এগুলো আমাদের জানতে হবে। চলো আজকের ক্লাসে আমরা 15টি কোশ্চেন করিয়েছি। প্রত্যেকদিন আমরা 15টি কোশ্চেন রাখি, সঙ্গে এক্সট্রা যদি আলোচনা করি যেগুলো, এগুলো যদি তুমি নোট করে নাও, কমসে কম 30, 35, 40টা কোশ্চেন তোমার হয়ে যাবে। ঠিক আছে, প্রত্যেকটা ক্লাসে যদি 35 থেকে 40টা কোশ্চেন তুমি পেয়ে যাও, আপ টু 100 ক্লাস যদি করো, 3,500 থেকে 4,000 কোশ্চেন তোমার কাছে স্টোর হয়ে যাবে। সঙ্গে রয়েছে আমাদের নোটসের মধ্যে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন। নোটসের মধ্যে আমরা হিউজ দিয়ে দিইনি, লিমিটেড কিছু কোশ্চেন দিয়েছি এবং মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো দিয়েছি। যদি আমাদের নোটস প্লাস আমাদের ক্লাসের যদি মানে কম্বাইন একটি তুমি প্রিপারেশন করো, আশা করি তুমি পরীক্ষা তোমার গোল পর্যন্ত তুমি পৌঁছতে পারবে। ঠিক আছে, যেটা আমাদের প্রিভিয়াস ইয়ারগুলোর এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাদেরকে বলছি। আবার বলছি, সঠিক দিশায় প্রিপারেশন করো, আমরা তোমাদের সঙ্গে রয়েছি। যেটুকু আমাদের দ্বারা হবে আমরা তোমাদেরকে হেল্প করব। এবং আমাদের কাছে রয়েছে ফুল কোয়ালিটি মেনটেন নোটস, আপকামিং জিআরবিটি থেকে শুরু করে ত্রিপুরা হাইকোর্ট পিওন থেকে শুরু করে অলমোস্ট অল এক্সাম বলবো না, অলমোস্ট অল এক্সামের যদি নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 9612998930। এই নাম্বার যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট নোট অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। যথেষ্ট কোয়ালিটি মেনটেন করেছি, ভালো রেসপন্স পাবে। এবং তোমাদেরকে ইনফরমেশন করতে চাই, আমাদের 2টি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। যারা জয়েন করেনি, ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক আছে, মাস্ট বি জয়েন করবে। বিভিন্ন আপডেট সর্বপ্রথম তুমি ওই গ্রুপগুলোতে পেয়ে যাবে। চলো নেক্সট ক্লাসে বা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।